যেটি আমাদেরকে পাঠিয়েছিলেন তানভীর প্রধান ভাই। সময় স্বল্পতার কারণে তার পুরো ঘটনাটি আপনাদেরকে পড়ে শোনাতে পারিনি, আর তাই আজকে আমি সেই ঘটনাটি দিয়েই শুরু করতে চাই। তো উনি যেভাবে লিখেছেন আমি ঠিক সেভাবেই আপনাদেরকে পড়ে শোনাচ্ছি। কিছু মানুষ থাকে ছোটবেলা থেকেই ভয়ের সাথে একটা বোঝা পড়া থাকে তাদের। ভয় সহজে তাদের দমাতে পারে না, কিন্তু তাদের যদি ভয় একটা বার পেয়ে বসে তবে সেটাই হয় ভয়াবহ রকমের একটা ভয়। তেমনি একজন লোক হলেন রাশেদ ভাই, যিনি পেশায় একজন অ্যাম্বুলেন্স চালক। আসসালামু আলাইকুম রাতুল ভাই ও প্রিয় লিসেনার, আমি মোহাম্মদ তানভীর প্রধান। বেশ কিছু সপ্তাহ পরেই একটা অদ্ভুত সত্যি ঘটনা নিয়ে হাজির হয়েছি আপনাদের মাঝে। তাই কথা না বাড়িয়ে চলুন মূল ঘটনায় ফেরা যাক। রাশেদ ভাই এই পেশায় আসার আগে অ্যাম্বুলেন্স চালকের সহকারীর কাজ করেছেন। তিনি প্রায় এই পেশায় ছিলেন ৩ বছর। তার কথা মতো এই জগতের অনেক কিছুই তার চেনা। কত বিচিত্র পরিবার, কত রোগী, কত লাশ তিনি জীবনে দেখেছেন, তার সঠিক কোনো হিসেব নেই তার কাছে। তিনি নিজে যখন অ্যাম্বুলেন্স ড্রাইভার হিসেবে এই পেশায় আসলেন, তিনি তখন ২৫ বছরের যুবক। এই পেশার সাথে এতগুলো বছরের পূর্ব অভিজ্ঞতার কারণে তার আর নতুন করে ভাবতে হয়নি, বরং তিনি এখানে আরো গভীর হয়ে জড়িয়ে পড়েছিলেন। ঘটনার আগের দিন তিনি বাসাতেই ছিলেন। এমন সময়ে তার কাছে একটা ফোন আসলো। মহল্লার পরিচিত এক বড় ভাই কল দিয়েছেন তাকে নাকি জরুরিভাবে গলির মোড়ের চায়ের দোকানে দেখা করতে বললেন। রাশেদ ভাই যখন দেখা করতে গেলেন তখন প্রায় বিকেল শেষ হয়ে গেছে। মহল্লার সেই বড় ভাই তাকে বললেন, রাশেদ, তুমি তো কাছের ছোট ভাই, তাই তোমাকেই ডাকলাম। আমার এক পরিচিত লোকের বছর বিশেক একটা ছেলে মারা গেছে। আসলে মারা গেছে বলতে সুইসাইড করেছে ও। ওদের বেশ সম্ভ্রান্ত পরিবার, তাই আসলে ব্যাপারটা জানাজানি করতে চাচ্ছে না। লাশটা নিয়ে একটু গ্রামে দাফন করতে যাচ্ছে, যাতে কোনো পুলিশি ঝামেলা না হয়। আর আমাকে বলল যেন একটা অ্যাম্বুলেন্স ঠিক করে দিই। যেহেতু তুমি আমার কাছের লোক, তাই তোমাকেই বললাম লাশটা যদি একটু রংপুরে পৌঁছে দিতে। রাশেদ একটু চিন্তা করে বলল, ঠিক আছে ভাই, সমস্যা নেই, আমি পৌঁছে দেব, কিন্তু কখন রওনা দেব? লোকটি তখন জানালো, আচ্ছা, তিনি তখন বললেন লোকটি তাকে জানাতে চাচ্ছে, আচ্ছা এই কথা হওয়ার পর এই লাশ নিয়ে রাতে রওনা দিতে আশেপাশে যত মানে রাতে যেতে হবে, এবং যাতে করে আশেপাশের কোনো লোকজন বুঝতে না পারে। যদি বোঝে তাহলে সেটা তাদের মানসম্মানের ব্যাপার হয়ে যাবে। রাশেদ ঠিকানা নিয়ে সেখান থেকে চলে আসলো, কারণ ঢাকা থেকে এতটা পথ যাবে, আর এই মুহূর্তে তার একটা প্রস্তুতির ব্যাপার আছে। সে রাস্তায় হাঁটতে হাঁটতে তার সহকারী ছেলেটাকে একটা কল দিল, কিন্তু রাশেদ নিজেই তাকে 2 দিনের জন্য ছুটি দিয়েছিলেন। তবুও কল দিলেন, কারণ এত দূরের পথ সে যদি সাথে যায় তাহলে ভালোই হয়। কিন্তু সহকারী ছেলেটা জানালো কালকে তার কাকার বিয়ে, আর তার জন্য এবার না গেলেই ভালো হয়। সে বারবার অনুরোধ করতে থাকে, কিন্তু কি আর করার। বাধ্য হয়ে রাশেদ তখন একাই যাওয়ার সিদ্ধান্ত নিলেন। বাসায় গিয়ে সব কাজ শেষ করে রাশেদ তার গাড়ির সবকিছু মোটামুটি চেক করে নিলেন। এসব চেক করতে রাত আনুমানিক 8টা বেজে গেল। বড় ভাইয়ের দেওয়া ঠিকানা অনুযায়ী সেই বাসার নিচে যান। দারোয়ান গেট খুলে দিতেই তিনি অ্যাম্বুলেন্স নিয়ে গ্যারেজে প্রবেশ করলেন। এই বাসায় যে কেউ একজন আত্মহত্যা করেছে বা মারা গেছে তা মনেই হলো না রাশেদের, কারণ এত বছরের অভিজ্ঞতা। সে জানে ঢাকায় কেউ মারা গেলে তাকে গ্যারেজে কাফন পরিয়ে খাটিয়াতে রাখা হয়, কিন্তু এখানে কোনো কিছুই রাশেদের স্বাভাবিক মনে হচ্ছে না। রাশেদ গাড়িটা নিয়ে ভেতরে প্রবেশ করতেই মহল্লার সেই বড় ভাই তার দিকে এগিয়ে আসেন। তারপর রাশেদকে নিয়ে ওপরে উঠলেন। 4 তলায় উঠে একটা দরজায় কলিং বেল চাপতেই একজন মধ্যবয়স্ক মহিলা দরজা খুলে দিলেন। খেয়াল করে দেখলেন ডাইনিং রুমের মেঝেতে লাল বড় ফুল প্রিন্টের একটা বিছানার চাদরে ঢাকা। সেই লাশটি পড়ে আছে সেখানে। বাসা ভর্তি তখন বেশ ভালোই মানুষজন জড়ো হয়েছে। সবার চেহারা মলিন, মনে হলো সারাদিনের চিন্তা আর কান্নাকাটিতে সবাই ক্লান্ত হয়ে পড়েছেন। রাশেদকে দেখে মারা যাওয়া সেই ছেলের বড় ভাই এগিয়ে আসলেন। তারপর তার সাথে কথা বলে লাশ নিচে নেওয়ার কথা বললেন। রাশেদ বলল, লাশ এতদূর নিয়ে যাব,
আপনারা একটা কফিনের ব্যবস্থা করেননি? এই লাশ এতটা পথ যাবে কি করে? ছেলের বড় ভাই জানালো, আসলে ভাই, আমরা কাউকে জানাতে চাচ্ছি না। এই বিষয়টা আমরা চাচ্ছি যেন কোনোভাবে জানাজানি না হোক। এমনকি এই বিল্ডিংয়ের অনেক লোকও জানে না আমাদের বাসায় কি হয়েছে আজ। তাই তো আপনার মতো একজন পরিচিত লোককে খুঁজে আনালাম। আর যে আপনার সাথে যোগাযোগ করেছে সে আমার বন্ধু। আর এই জন্য আমরা কফিন বা খাটিয়ার কোনো ব্যবস্থা করিনি। যাই হোক, লাশটাকে আমরা এভাবে আপনার গাড়িতে নিতে চাচ্ছি। এই কথা বলে সেই বাসার আরও দুজন ছেলে মানুষ সহকারে লাশটাকে হাতের ওপর তোলানো হলো। রাশেদ হাত লাগালো এবং লাশটা নিয়ে যেতে যেতে একটা বিষয় অনুভব করলো। আচ্ছা, লাশটা যখন হাতের ওপর তুলে মেইন দরজা পার করতে রাশেদের মনে হলো জীবনে সে বহু লাশ কাঁধে তুলেছে, কিন্তু মানে এখন এমন একটা মনে হচ্ছে যে সেই লাশটা যেন সে একাই ধরেছে, আর কেউ ধরেনি, এতটা ওজন। এদিকে লাশের শরীর ঠান্ডা, হাতের স্পর্শে যেন তার শরীরের ভেতরটা হিমশীতল ভাব এনে দিল। কর্মজীবনে এই প্রথম একটা লাশ নিয়ে তার শরীরের মাঝে কেমন যেন একটা ভয়ের শিহরণ বয়ে গেল। অনেক কষ্টে লাশটা নিয়ে যখন সবাই নিচে আসলো, তখন রাশেদ অ্যাম্বুলেন্সের পেছনের দরজা খুলে স্ট্রেচারটা বের করলো। লাশটি স্ট্রেচারে তুলে অ্যাম্বুলেন্সের ভেতর নিয়ে রাশেদ দরজাটা বন্ধ করে দিল। লাশটি তখন সেই লাল চাদর দিয়ে ঢাকা রয়েছে। রাশেদ মহল্লার সেই বড় ভাইয়ের সাথে বাসার বাইরে চা খেতে আসলো। তখন দেখলো গেটের বাইরে আরও দুটো গাড়ি দাঁড়ানো, আর সেই গাড়ির দুজন ড্রাইভার সেখানে দাঁড়িয়ে কথা বলছে। মহল্লার সেই বড় ভাই জানালো এই দুটো গাড়িও যাবে সেই লাশের গাড়ির সাথে। সেই সাথে ড্রাইভারদের সাথেও পরিচয় হয়ে নিয়ে চারজন মিলে গেল চা খেতে। চা খাবার এক ফাঁকে রাশেদ সেই বড় ভাইকে একটু দূরে ডেকে নিয়ে একটা অবাক করা কথা বলল, ভাই, একটা ব্যাপার খেয়াল করেছেন? লাশটা যখন মেঝে থেকে তুললাম, আমার কাছে মনে হলো অনেক ভারী কোনো একটা ঠান্ডা বস্তু হাত দিয়ে ধরেছে, তাও আবার একা। মনে হচ্ছে আপনারা কেউ নেননি, আমি একাই তুলেছি। আমি আসলে বুঝতেই পারছিলাম না যে আপনারাও লাশটা ধরেছেন। মহল্লার সেই বড় ভাই কিছুটা চিন্তিত মুখে বলল, আসলে রাশেদ, আমিও ঠিক এই ব্যাপারটা খেয়াল করেছি। এত বেশি ওজন হওয়ায় মানে আমার হাতের উপর পড়েছিল, আমার কাছে মনে হচ্ছিল এই বুঝে ছেড়ে দেই। এমন লাশ তো সমস্যা একটু থাকবেই। আর আপনি তো এই জগতেরই লোক, তাই আমার থেকে এই বিষয়ে আপনারই ভালো জানার কথা। এসব কথোপকথনের মাঝে সেই বাসার দারোয়ান এসে জানালো বাসার সবাই রওনা দেওয়ার জন্য তৈরি হয়ে বাসার নিচে অপেক্ষা করছে। অন্য দুজন ড্রাইভার সহ সবাই খাওয়া শেষ করে ছুটল বাসার দিকে। তারা যখন গেটের কাছে পৌঁছলো, তখন দেখলো লাশের সাথে পরিবারের সবাই এবং আত্মীয় স্বজন যারা গ্রামে যাবে তারা যে যার মতো গাড়িতে উঠে পড়ছে। রাশেদের অ্যাম্বুলেন্সে যাওয়ার মতো একটা মানুষও বাকি নেই। রাশেদ তখন তাদের এমন আচরণে খানিকটা অবাক হয়ে গেল এবং মনে মনে ভাবতে লাগলো, এত বড় একটা পরিবার, এত কাছের মানুষ চারপাশে, কিন্তু আজ লাশের সাথে যাওয়ার মতো মানুষ নেই। রাশেদকে বলা হলো গাড়ির আগে পরে যেমনই হোক না কেন সেই গাড়ি নিয়ে যেন রংপুর মেডিকেল মোড়ে দাঁড়ায়। তো তখন প্রায় রাত 9টা। সব কাজ শেষ করে সবাই রওনা দিল। দুটো গাড়ির একটি সামনে, মাঝখানে রাশেদের গাড়ি, তারপর আরও একটা গাড়ি। গাড়ি যখন গাবতলী থেকে সাভারে রোডে যাচ্ছে, তখন রাস্তায় থাকা জ্যামের কারণে গাড়িগুলো অনেকটা আগুপিছু হয়ে যায়। ফলে একটা সময় সে অন্য গাড়িগুলোর সামনে চলে যায়। সেই অন্য গাড়িগুলো তার সামনে চলে যায়। গাড়ি যখন বাইপাইল মোড় পার হয়ে হাইওয়েতে নামলো, তখন রাত প্রায় 12টা। রাশেদ লাশের সাথে তখন একা। অ্যাম্বুলেন্সের রিয়ার ভিউ মিররে তখন সে লাশটাকে দেখে নিল একবার। যেমন রেখেছিল তেমনই আছে, শুধু ঝাঁকুনিতে চাদরটা এদিকে ওদিকে সরে গেছে মনে হয়। আজকের হাইওয়েটা কেমন যেন বেশি শুনশান মনে হচ্ছে, নিস্তব্ধ লাগছে রাশেদের কাছে। আকাশে একটা গোল চাঁদ আছে বটে, কিন্তু কিছু সময় পর পর যেন কালো মেঘে ঢেকে যাচ্ছে বারবার। শুধু হুস হুস শব্দ করে অপর পাশ থেকে আসা গাড়িগুলো পাশ কাটিয়ে চলে যাচ্ছে খুব দ্রুত। হাইওয়েতে রাতে একা গাড়িতে লাশ নিয়ে বাইপাইল পার হওয়ার পরে অ্যাম্বুলেন্সের সাইরেনটা অন করে দিয়েছিল রাশেদ, কিন্তু মিনিট 20 চলার পরেই হঠাৎ করে গাড়ির সাইরেনটা দু একবার কেমন যেন শব্দ করে বন্ধ হয়ে গেল। কয়েকবার মেইন সুইচ
চেপেও সেটাকে অন করা গেল না। এমন তো কখনো হয় না। সাইরেনের তার ছিঁড়ে গেল নাকি, নাকি স্পিকার কেটে গেল, এমন কিছু কথাবার্তা সে মনের মধ্যে ভাবছিল এবং বলল, এবং সে ভাবলো যে সে গাড়ির এমার্জেন্সি লাইট জ্বালিয়ে রাস্তার পাশে গাড়িটাকে দাঁড় করালো এবং সিদ্ধান্ত নিল সে গাড়ি থেকে নেমে দেখবে গাড়িতে কি হয়েছে। নামার পর সে চারপাশে অনেক বেশি কালো অন্ধকার ঘিরে ফেলেছে। জ্যোৎস্নাটাকে ঢেকে দিয়েছে বিশাল এক বড় কালো মেঘ। চারপাশে তখন একটা দমকা বাতাস ভেসে আসছে। হাইওয়ের পাশে থাকা গাছগুলোর পাতা কেমন যেন সরসর করে উঠছে সেই বাতাসে। মোবাইলের ফ্ল্যাশ লাইট জ্বালিয়ে সে দরজা খুলে দাঁড়িয়েছিল এবং দেখলো তেমন কিছু বোঝা যাচ্ছে না এবং সব কিছু ঠিকই আছে। দুবার হাত দিয়ে সেটাকে বাড়িয়ে দিল একবার। এরপর গাড়িতে এসে গাড়িটা অন করে কয়েকবার সাইরেনের সুইচ চাপ দিল, কিন্তু কোনো কাজ হলো না। তাই সে সিদ্ধান্ত নিল এভাবেই গাড়ি চালিয়ে যাবে। বেশ কিছুক্ষণ গাড়ি চালানোর পর হঠাৎ করে অ্যাম্বুলেন্সের সাইরেনটা একা একাই বেজে উঠল। হুট করে বেজে ওঠায় সে কিছুটা চমকে উঠল এবং অবাক হলো, এত কিছু করেও কোনো কিছু হলো না, আবার একা একাই কাণ্ড। রাশেদ চেক করার জন্য সুইচটা অফ করলো। না, এবার সব কিছু ঠিকই আছে আগের মতো। তারের কোনো লুজ কানেকশন ভেবে ব্যাপারটা তেমন পাত্তা দিল না সে। সাইরেন তখনও অফ আছে। আকাশের মেঘ কেটে গিয়েছে, তখন চাঁদের দেখা মিলেছে। বাইরে সেই সাথে দমকা বাতাসটাও অনেকটা কমে গেছে। হঠাৎ ঘটল একটা অদ্ভুত ব্যাপার। গাড়িতে থাকা রেডিওটা একাই অন হয়ে গেল, যেটা কখনো সম্ভব ছিল না। অন হয়েই মনে হচ্ছে যেন ফ্রিকোয়েন্সি পাচ্ছে না ঠিক মতো, কেমন যেন একটা শব্দ করছে, আবার সঙ্গে সঙ্গে নিজে থেকে অফ হয়ে গেল। আবার চারপাশে নিস্তব্ধ, মানে রেডিও যে অন করেছিল সেটা বোঝার কোনো লক্ষণই নেই। কিছু সময় পর রেডিও একা একা অন হয়ে গেল। একা একা চ্যানেলগুলো বারবার পাল্টে যাচ্ছিল আর কিছু অদ্ভুত শব্দ ভেসে আসছিল। রাশেদ তখন হাতটা বাড়িয়ে টাচ স্ক্রিন চাপতে লাগলো। কোনো কাজ হলো না। রেডিও কাজ করছে তার নিজস্ব নিয়মে। ঠিক সেই সময়ে বাপাশে থাকা অ্যাম্বুলেন্সের রিয়ার ভিউ মিররে চোখ পড়ল রাশেদের। আর এক মুহূর্তের জন্য মনে হলো যেন কালো ছায়াটা সরে গেল, মানে কোনো একটা ছায়া সরে গেল সেখান থেকে। চোখের পলক পড়তে না পড়তেই যেন অন্ধকারে মিলে গেল সেটা। ভয়ের একটা হিমশীতল স্রোত নেমে গেল তার শির দাঁড়াবে। এই নির্জন রাস্তায় একা গাড়িতে এমন একটা লাশের সাথে। রাশেদ তবুও নিজের ভয়কে পাত্তা না দিয়ে সে ভাবল চোখের ভুল। সে সেসবকে পাত্তা না দিয়ে গাড়ির গতি আরও কিছুটা বাড়িয়ে দিল। আকাশটা তখন আরও আগের থেকে বেশি মেঘাচ্ছন্ন লাগছে। চারপাশে যেন আজ অজানা শ্বাসরুদ্ধকর পরিবেশ। হঠাৎ অ্যাম্বুলেন্সের মাঝ থেকে একটা অদ্ভুত শব্দ ভেসে আসলো তার কানে। কিছু একটা যেন ফিস করে কোনো একটা কথা বলল, যা ভালো করে বোঝার আগে সেই শব্দটা যেন বাতাসে মিলিয়ে যায়। একটু পরেই তার শরীর ছুঁয়ে গেল যেন হিমশীতল একটা ঠান্ডা শীতল পরশ। তার কাছে মনে হচ্ছে সেই বাতাসটা তার শরীরটাকে স্পর্শ করে নিমিষেই হারিয়ে গেল। এবার কিছুটা ভয় করতে লাগলো রাশেদের। ভয়ে তার হাত কাঁপতে শুরু করলো। সে গাড়ির গিয়ার পাল্টাতে গিয়ে বারবার ভুল করছিল। রাশেদ সেই মুহূর্তে খেয়াল করলো রাস্তার দুপাশে যে বড় বড় গাছগুলো ছিল, সেই গাছের ছায়াগুলো যেন আরো বেশি বড় হয়ে উঠেছে। সেই ছায়াগুলো মনে হয় সে পুরো রাস্তাটাকে ঘিরে ফেলেছে। পুরো রাস্তাটাকে তার যেন মনে হচ্ছে সেই অন্ধকার গহীনে তার গাড়িটা ঢুকে যাচ্ছে। গাছের ছায়ার দিকে তাকাতেই সে দেখল আরো ঘন কালো একটা অন্ধকার যেন গাড়ির উপর দিয়ে পার হয়ে সামনের অন্ধকারে মিলে গেল। রাশেদের মনে হলো অ্যাম্বুলেন্সের মাঝে থাকা লাশটা একটু নড়ে উঠল হঠাৎ করে। যদিও সে জানে এটা কখনোই সম্ভব নয়, কোনোভাবেই সম্ভব নয়, কিন্তু তার অনুভূতি তখন বলছিল ভিন্ন কিছু। আজ হয়তো খারাপ কিছু ঘটতে চলেছে তার সাথে। আর একটু সামনের দিকে এগিয়ে যেতেই হাইওয়ের দুপাশের গাছের সারি শেষ হয়ে গেল। তখন একটা বড় পুকুর আর অন্য পাশে ফসলি জমির দেখা মিলল। ঠিক তখনই রাশেদ খেয়াল করলো রাস্তার উপরে থাকা তার গাড়ি থেকে কিছুটা দূরে একটা জমাট বাঁধা কালো অন্ধকার। গাড়ির হেডলাইটের আলো যেন সেই অন্ধকার আলো অতিক্রম করতে পারছে না। আর একটু কাছে এগোতেই মনে হলো সেই জমাট বাঁধা কালো অন্ধকার একটা মানুষ অবয়বের মতো। রাশেদ আর গাড়ি থামাতে পারল না। সে জমাট বাঁধা সেই অবয়বের উপর দিয়ে গাড়ি চালিয়ে দিল।
আর গাড়ির ধাক্কা খেয়েই সেই অন্ধকারের কিছুই হলো না। গাড়ি যেন জমাট বাঁধা অন্ধকার ফুরিয়ে বেরিয়ে গেল সামনে। ঠিক তখনই গাড়ির পেছন থেকে ভেসে আসতে লাগলো ঠক 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 এমন একটা শব্দ। গাড়ির মিটারে তখন ঘন্টায় প্রায় 70 কিলোমিটারের ওপর গতি দেখাচ্ছে, কিন্তু এত স্পিডে চলা একটা গাড়ির পেছনের দরজায় কে নক করতে পারে? ভয়ে যেন তার পুরো শরীরটা ঠান্ডা হয়ে গেল। গাড়ির গতির সাথে পাল্লা দিয়ে যেন সেই ঠক ঠক শব্দ বাড়তেই লাগলো। রাশেদ বাধ্য হয়ে গাড়ির গতি কিছুটা কমিয়ে দিল, আর সাথে সাথেই যেন সেই নক করার শব্দটা হাওয়ায় মিলিয়ে গেল। একটু সামনের দিকে যেতে গাড়ি থামিয়ে দিল রাশেদ। গাড়ি রাস্তার পাশে দাঁড় করিয়ে পানির বোতলটা হাতে নিয়ে নামলো সে গাড়ি থেকে। চোখে মুখে পানি দিল কিছুটা, এবার কিছুটা স্বস্তি বোধ করলো। সবকিছু কেমন যেন একটা মনের ভুল ভেবে উড়িয়ে দিল সে। কিন্তু কেন যে হঠাৎ করে তার গাড়ির পেছনে এমন শব্দ হলো সে বুঝতে পারছে না। তাই সে পেছনের দরজা চেক করার কথা মনে পড়ল। তবে গাড়ির পেছনে হয়তো বা তার জন্য না যাওয়াই ভালো ছিল। গাড়ির পেছনের গ্লাস বেয়ে তখনও গড়িয়ে পড়ছে রক্তের ফোঁটা, আর সেই সাথে থোকা থোকা লেগে আছে সেখানে সেই জমাট বাঁধা রক্তের দাগ। তবে কি চলন্ত গাড়িতে রক্তাক্ত হাতে কি নখ করেছিল? রাশেদ তখন পড়েছে ভয় সংকটে। গাড়ির ভেতরে অস্বাভাবিক সমস্যার সাথে এক লাশ, আর বাইরে অজানা বিপদ। কি করবে কিছু বুঝতে না পেরে সে কিছু সময় দাঁড়িয়ে থাকলো সেখানেই। এরপর কয়েক মিনিট সবকিছু চলার পর সে স্বাভাবিকভাবেই গাড়িতে উঠল। লাশের দিকে খেয়াল করলো, দেখলো না, সবকিছু ঠিক আছে। ভয়টা ভুল ভেবে আবারও সে রেডিওটা অন করে যাত্রা শুরু করলো রাশেদ। গাড়ির সবকিছু যেন স্বাভাবিক হয়ে গেল। বেশ অনেকটা সময় নিয়ে গাড়ি চালিয়েছে সে। ভয় অনেকটা কেটে গেছে এখন। সামনের গাড়িগুলোর কোনো খবর নেই। মনে হচ্ছে তারা আস্তে গাড়ি চালার কারণে, বিভিন্ন জায়গায় থামার কারণে সেগুলো অনেকটা পথ পেরিয়ে গেছে। এভাবে রাশেদের গাড়িও জোরে টান দিল। এভাবে কিছু সময় চলার পর আবারও রেডিওতে দেখা গেল সেই আগের সমস্যা। ফ্রিকোয়েন্সি ঠিক মতো পাচ্ছে না, এমন একটা শব্দ হচ্ছে। একটা সময় সেটি আবার একা একাই থেমে গেল। রাশেদ তখন গাড়ির গতি কিছুটা কমিয়ে রেডিওতে একটা চাপ দিতে থাকে, কিন্তু এবারও কোনো কাজ হয় না। রেডিওটি অফ হয়ে যায়। এর মাঝে রাশেদ খেয়াল করে অদ্ভুত একটা সমস্যা। গাড়ির মাঝে অস্বাভাবিক রকমের ঠান্ডা অনুভব করছে সে। ঠান্ডায় যেন হিম হয়ে যাওয়ার মতো অবস্থা তার শরীর। এর মাঝে সে খেয়াল করলো একটা ডানা ঝাপটানোর শব্দ, এবং সেটি তার কান ঘেঁষে যেন সামনের দিকে এগিয়ে গেল। হঠাৎ শব্দ করে মিলিয়ে গেল এবং আবার ফিরে আসলো। দপ করে ফিরে আসে সেই শব্দের অনুসরণ করে দেখলো একটা পেঁচা পাখি। সেই পেঁচা পাখি বসেছে তার গাড়ির সাইড ভিউ মিররের ওপর। পেঁচাটার সামনের দিকে অবাক হয়ে বসেছে। এত জোরে গাড়ি চলছে, তবু সেই পাখির শরীরে কোনো পালও করছে না। সেই পাখির কোনো সমস্যাই হচ্ছে না বসে থাকতে। রাশেদ তার গাড়ির গতি আবারও বাড়িয়ে দিল, কিন্তু তবুও কোনো পরিবর্তন আসলো না সেই পাখির। একটু পরে এই পাখিটা সোজা হয়ে বসা অবস্থায় মাথাটা ঘুরে তাকালো রাশেদের দিকে। পাখির চোখের দিকে তাকাতেই ভয়ে যেন হৃৎপিণ্ডর আরো সিটিয়ে উঠল পাঁজরের সাথে। পাখির চোখের মাঝে কোনো মনি নেই। তার জায়গায় কেমন যেন রক্তের মতো দাগ তার চোখ বেয়ে যেন গড়িয়ে আসছে। আগুনের মতো একটা লাল আভা দেখা যাচ্ছে তার চোখে। এক দৃষ্টিতে তাকিয়ে আছে রাশেদের দিকে। এই চোখে যেন একটা টান আছে। কিসের সেই আকর্ষণ কিছু বুঝতে পারছে না সে, এবং সে পাখিরা কি বোঝাতে চাচ্ছে রাশেদকে। এর মাঝেই কিছু একটা শব্দ আসলো পেছন থেকে, খসখস শব্দ। কিন্তু সেদিকে আর ফিরে দেখার মতো ক্ষমতা নেই তার। পাখির চোখের মোহে হিতাহিত জ্ঞান হারিয়ে ফেলেছে রাশেদ। ঠিক এর মাঝেই রাশেদের শরীরটা ঠান্ডা কিছুর স্পর্শে যেন আরো বেশি শিউরে উঠল। কয়েক সেকেন্ডের মাঝেই ওর যেন সবকিছু ওলটপালট হয়ে গেল। সে বুঝতে পারছে না। সে পেছন ফিরে তাকাতেই এক ঝটকায় দেখলো স্ট্রেচারের ওপরে কাপড়ে ঢাকা সেই লাশটা নেই। সেটা যেন এক ঝটকায় উঠে বসেছে এবং তার মাথার কাছেই, আর ঠান্ডা হাতের স্পর্শ রেখেছে রাশেদের কাঁধে। আর কিছু ভাবার সময় নেই তার। মনে হলো আজই তার জীবনের শেষ দিন। কয়েক মুহূর্তের সামনে তাকাতেই যেন দেখলো পাখিটা তার চেয়ে আরো বেশি কাছে, তার মুখের দিকে ঠোঁট বেয়ে কিছু একটা গড়িয়ে পড়ছে। ঠিক তখনই কিসের সাথে যেন একটা প্রচণ্ড ধাক্কা খেল সে। আস্তে আস্তে চোখ বন্ধ হয়ে আসলো। তার আর কিচ্ছু মনে নেই।
হঠাৎ মনে হলো তার হাত ধরে টান দিচ্ছে কেউ। মাথাটা ঝিমঝিম করতে করতে সে বাইরে এসে শুয়ে পড়ল। চোখ খুলে দেখল যাদের ছেলের লাশ নিয়ে যাচ্ছিল তারা ঝুঁকে আছে তার মুখের দিকে। সেই ছেলের ভাই তাকে বলল, রাশিদ, কি হয়েছে তোমার? চা খাওয়ার জন্য থেমেছিলাম আমরা সামনে, যে তুমি আসো, তুমি এলে আমরা একসাথে যাব, কিন্তু তোমার গাড়ি তো দেখতে পেলাম না। না পেয়ে তোমাকে ফোনে কল দেয়, কিন্তু তুমি ফোন রিসিভ করছিলে না। পরে আমরা আবারও ব্যাক করে রাস্তায় কিছু হলো কিনা এদিকে কিছুটা এগিয়ে আসতে দেখি তোমার গাড়ি রাস্তার পাশে একটা ছোট জঙ্গলি গাছের মধ্যে ঢুকে পড়েছে। আমরা এসে দেখি তোমার মাথায় আর হাতে গাড়ির ড্যাশবোর্ডের ওপর পড়ে আছে, তুমি অজ্ঞান হয়েছ। রাশেদ তখন সবাইকে সবকিছু খুলে বলল। তার মাথাও ফুলে গেছে 2 জায়গায়। পরে গাড়িটা আবারও রাস্তায় তুলে পেছনে গিয়ে দেখলো লাশের উপরে লাশ উপর হয়ে গাড়ির মেঝেতে পড়ে আছে। গায়ের চাদর যেন শরীরের কিছু একটা অংশ পেঁচিয়ে ছিল শুধু। দুজনে মিলে আবারও স্ট্রেচারে তোলার জন্য সোজা করতে দেখলো চমকে ওঠার মতো ব্যাপার। লাশ ছেড়ে বেরিয়ে আসলো দুজনে দৌড়ে। কিন্তু এটা কিভাবে সম্ভব? লাশের চোখ কোথায়? চোখের জায়গায় জমাট বেঁধে আছে টকটকে লাল রক্ত, যেন কেউ সেটা খুবলে নিয়েছে চোখের মনি। ভয়ে ভয়ে কোনো মতো লাশটাকে তার গায়ে সেই চাদর পেঁচিয়ে ঢেকে দেওয়া হলো এবং ওপরে তোলা হলো। তারপরে সিদ্ধান্ত নেওয়া হলো ড্রাইভারের সাথে আরেকজন বসবে। এরপর দুজনে দড়ি গাড়ির মাঝখানে অ্যাম্বুলেন্সটাকে নিয়ে যাত্রা শুরু করা হলো। ঘণ্টাখানে কার কোনো সমস্যা নেই। ড্রাইভারের পাশে থাকা লোকটা তখন ঘুমে ঝিমোচ্ছিল, মাথা বারবার হেলে পড়ছে জানালার পাশের দিকে। ঠিক সেই সময় কানের পাশ দিয়ে একটা ডানা ঝাপটানোর শব্দ। সামনে তাকাতে চিৎকার করে উঠলেন তিনি এবং বলতে থাকলেন, গাড়ি থামাও, গাড়ি থামাও, গাড়ি থামাও। এই কথা বলে ড্রাইভারের হঠাৎ এমন আচরণে চমকে গিয়ে গাড়ি থামাতেই সেই লোক এক লাফ দিয়ে গাড়ি থেকে নেমে গেলেন। অন্য গাড়ি থেকে আরও কয়েকজন লোক নেমে এসে জানতে চাইলেন কি হয়েছে। তখন সে লোক বলল, ঘুমে একটু চোখ লেগে এসেছিল, হঠাৎ কানের কাছে একটা ডানা ঝাপটানোর শব্দ শুনলাম। তার সামনে তাকিয়ে দেখি একটা পেঁচা পাখি, তার মুখে একটা মানুষের চোখের মতো কিছু একটা। আমি ভালো করে তাকাতেই সেই পাখিটা উড়ে সামনে একটা ঘন অন্ধকারের মধ্যে ঢুকে গেল। আর সাথে সাথে সেই অন্ধকার থেকে কিছু একটা যেন গাড়ির সাথে ধাক্কা খেলো। আসলে ধাক্কা না, মানে মনে হলো একটা অন্ধকার ফুটে বের হয়ে গেল। আমার মনে হলো লাশটা বুঝি আমার পেছন থেকে নড়ে উঠলো। আমি আর নিতে পারছি না এসব। এই লাশের সাথে সমস্যা আছে, আমি এভাবে লাশের সাথে যাব না। রাশেদ তখন বলল, জীবনে সে অনেক লাশ নিয়ে গেছে, কোনো সমস্যা হয়নি। কিছু না কিছু সমস্যা অনেক সময় হয়েছে, কিন্তু এবারের মতো এত ভয়ানক সমস্যা আর কখনো হয়নি। এদিকে লাশ থেকে কিছু কিছু গন্ধ ছাড়া শুরু করেছে। লাশটাও ফুলে গেছে বেশ কিছুটা। কি করবে সেটাকে না ভেবে গাড়িটা রাশেদের সাথে গাড়িতে রাশেদের সাথে আরেকজন এসে বসে। তারপরে মোবাইলে কিছু সুরা প্লে করে দুজন মিলে গল্প করতে করতে বাকিটা পথ চলে আসে। সাধারণত লাশ নিয়ে গেলে সেটাকে নামিয়ে দিয়ে সেখান থেকে হালকা করে গাড়ি ধুয়ে তারপর ফিরে আসে রাশেদ। কিন্তু এবার সেটা করা হলো না। কেমন যেন একটা অস্বস্তি লাগছিল তার শরীরের মাঝে। তাই সে টাকাটা নিয়ে সোজা চলে এলো গাড়ি নিয়ে। এরপর ঢাকায় ফিরতেই সন্ধ্যা হয়ে গেল। গাড়িটা একটা গ্যারেজে নিয়ে ভালো করে ধুয়ে নিল। তারপর গাড়ি যেখানে পার্কিং করে রাখে সেখানে রেখে বাসায় চলে যায়। এখানে বলে রাখি, ঢাকায় অনেক বাসা আছে যেগুলোর পার্কিং এরিয়ার ভাড়া দেওয়া হয়। তেমনি একটা জায়গায় মাসিক ভাড়া হিসাবে রাশেদ তার গাড়ি পার্ক করে। পরদিন সকালে রাশেদ অ্যাম্বুলেন্স নিতে আসলো, কিন্তু সেই বাসার দারোয়ান তাকে ডাকলো। তারপর বলল, ভাই, অনেক মাস তো হলো আপনার গাড়ি এখানে রাখেন। আমি তো সব রাতেই সব কিছু বন্ধ করে শুয়ে পড়ি, কিন্তু কোনোদিন তেমন কিছু হয়নি, কিন্তু আজকে একটা অদ্ভুত ব্যাপার খেয়াল করলাম। রাশেদ তখন বলল, কি ভাই, কি হয়েছে, কি অদ্ভুত ব্যাপার বলুন তো। দারোয়ান তাকে বলতে শুরু করলো, তখন মাঝরাত হবে, আমি গেট লাগিয়ে সব কিছু ভালো করে দেখে নিয়ে খাওয়া দাওয়া শেষ করে শুয়ে পড়েছি। ঠিক তখনই মনে হলো ঘরের বাইরে যেন কিছু একটা খসখস শব্দ করে উঠল। আমি জানলা দিয়ে বাইরে তাকিয়ে দেখলাম সব কিছু ঠিক আছে, তেমন কোনো সমস্যা নেই। মনের ভুল ভেবে আবার শুয়ে পড়তেই আবার সেই খসখস শব্দটা ফিরে আসলো। এবারে আমি তেমন কিছু করতে না পেরে আমার হাতের লাঠিটা নিয়ে ঘরের বাইরে বের হলাম। বাইরে তখনও পার্কিংয়ে লাইট জ্বলছে। ঠিক সে সময় আপনার গাড়ির সাইরেনটা বেজে উঠল। বিশ্বাস করবেন না, একটু এভাবে বেজে উঠতেই যেন অবাক হয়ে গেল, আমার শরীর যেন ধক করে উঠল। আমি এক দৌড়ে চলে আসলাম আমার রুমে। রাশেদ তখন তাকে অভয় দিয়ে জানালো, আরে এটা তোমার মনের ভুল হবে, গাড়ির চাবি আমার কাছে ছিল, গাড়ি তো অফ ছিল,
এমন হওয়ার কোনো সম্ভাবনা নেই। তুমি কিছুটা ভয় পেয়েছিলে, তাই মনের ভুলে এরকম কিছু একটা কল্পনা করে নিয়েছে তোমার। যাই হোক, আমি এত মাস ধরে এখানে গাড়ি রাখি, কোনোদিন তো কোনো সমস্যা হলো না। দারোয়ান তার কথার সাথে একমত। এটাও তো ঠিক, এতদিন তো কোনো সমস্যা হয়নি, হয়তো এটা আমারই কোনো মনের ভুল ছিল। রাশেদ তখন গাড়ি নিয়ে চলে গেল। এরপরে সে 2 দিন বাইরে ভাড়া মেরে আবারও এক সন্ধ্যায় গাড়ি নিয়ে আসলো পার্কিং করতে। গাড়িটা যথাস্থানে পার্কিং করে রাশেদ চলে আসলো বাসায়। পরদিন খুব ভোরে ফোনে রিংটোনে ঘুম ভাঙল তার। কলটা রিসিভ করতেই ভেসে আসলো সেই পার্কিংয়ের মালিকের কণ্ঠ। তিনি বললেন, রাশেদ, তুমি তাড়াতাড়ি এখনই আমার বাসায় চলে আসো। কি হলো কিছু বুঝতে না পেরে রাশেদ রেডি হয়ে চলে গেল সেই বাসায়। গিয়ে দেখে সেই পার্কিং করার জায়গাটায় দারোয়ান রুমের সামনে বাসার মালিক সহ দাঁড়িয়ে আছে। রাশেদ সেখানে যেতেই তাকে বলল, রাশেদ, তুমি তোমার গাড়ির জন্য আজকেই অন্য কোথাও ব্যবস্থা করো, এই মাসের ভাড়া তোমার দিতে হবে না। কি হয়েছে রাশেদ সে তার জানতে চাইল। সে দারোয়ান তাকে বলল, প্রতিদিনের মতো আজকেও আমি আমার কাজ শেষ করে শুয়ে পড়েছি। তারপর হঠাৎ করে আবারও সেদিনের মতো খসখস শব্দ। আমি পাত্তা না দিয়ে শুয়ে পড়লাম, কিন্তু শব্দটা বৃদ্ধি পেতে থাকলো। আমি সহ্য করতে না পেরে লাঠি আর টর্চ নিয়ে ঘর থেকে বের হলাম। ভাবলাম কুকুর বিড়াল ঢুকেছে হয়তোবা, সেটা কোনো গাড়ির নিচে ঢুকে থাকবে হয়তোবা, এজন্য এমন শব্দ হচ্ছে। আমি বের হতেই সেটা কেমন যেন শব্দ হতে শুরু করলো এবং আগের মতোই একা একাই থেমে গেল। আমি মনের ভুল ভেবে ফিরে আসতে যাব, আবার ঠিক তখনই শব্দটা শুনতে পেলাম। তবে এবার মনে হলো যেদিকে আপনার অ্যাম্বুলেন্সটা রাখা, শব্দটা সেদিক থেকেই ভেসে আসছে। মনের ভেতর একটা অজানা ভয় আর উত্তেজনা কাজ করছিল। আমি নিচু হয়ে সব গাড়ির নিচে টর্চ ফেললাম, কিন্তু কোথাও কিছু নেই। শব্দটা তখন হচ্ছে। আমি ভয় কাটাতে ভাবলাম, দেখি যে অ্যাম্বুলেন্সের দিকে উঠে দাঁড়াতেই মাথার উপরে লাইটটা দ্রুত করে কয়েকবার জ্বলে নিভে গেল, একবার বন্ধ হয়ে গেল। পুরো গ্যারেজ তখন একেবারে নিখোঁজ কালো অন্ধকার। ভয়ে যেন বারবার আমার হাত পা গুটিয়ে যাচ্ছে। আমি সেই সাথে শব্দটা অনুসরণ করে লাঠিটা শক্ত করে ধরে লাইটটা জ্বালিয়ে এগিয়ে গেলাম আপনার গাড়ির দিকে। কিছুটা কাছে যেতেই আমি নিশ্চিত হলাম আপনার গাড়ির ভেতর থেকে একটা শব্দ ভেসে আসছে। আমি পেছন থেকে লাইট মারলাম ভেতরে, কিন্তু ঘোলা কাচের জন্য আমি কিছু দেখতে পেলাম না। তাই ভালো করে দেখার জন্য গাড়ির সামনে গেলাম। যখন আমি ঘুরে গাড়ির সামনে যাচ্ছি, ঠিক তখনই একটা অদ্ভুত টাইপের পাখি আমার কানের পাশ দিয়ে উড়ে চলে গেল। ভয়ে মাটিতেই পড়ে গিয়েছিলাম। নিজেকে কোনো রকমের সামনে নিয়ে আবারও যখন গাড়িতে লাইটটা ফেললাম, তখনই আপনার ড্রাইভিং সিটের পাশে জানালায় দেখলাম একটা ঝুপঝুপ রক্ত। আর দেখেই মনে হলো মাত্রই কেউ হাত দিয়ে সেটাকে লাগিয়ে দিয়েছে জানালায়। ভয়ে খানিকটা পেছনে এসে সামনে থেকে ভেতরে লাইটটা মারতেই আমার জীবনের চূড়ান্ত ভয়টা পেলাম। একটা চাদরে ঢাকা মানুষ শুয়ে আছে আপনার গাড়ির ভেতর, আর সেখানে দেখতে পেলাম আবছা মুহূর্ত যেন আমি আমার নিজেকে দেখতে পেলাম। এক ঝটকায় সেই চাদরটা সরিয়ে উঠে বসলো একটা আস্ত মানুষ। ঘাড় ঘুরিয়ে আমার দিকে তাকাতেই দেখতে পেলাম তার চোখের জায়গায় চোখ নেই, চোখের বদলে আছে একতলা রক্তপিণ্ড। আমি আবার চিন্তা শক্তি হারিয়ে ফেলেছি। একটা চিৎকার দিয়ে উপরে সিঁড়ি বেয়ে উঠে যাই। আমার চিৎকার শুনে বাড়ির মালিক বেরিয়ে আসেন। তাকে সংক্ষেপে সব কিছু বলি। তিনি আমাকে সাথে নিয়ে আসতে চান, কিন্তু আমি আর সাহস পাচ্ছিলাম না নিচে আসার। সেই সাথে তাকেও আসতে দেয়নি। রাতটা আমি উপরে বাসাতে কাটিয়ে সকালে নিচে নেমে এসে দেখি গাড়ির কাছে গিয়ে দেখলাম আমার লাঠিটা পড়ে আছে সেখানে, আর গাড়ির জানালায় তখনও শুকিয়ে যাওয়া রক্তের দাগ। কিন্তু গাড়ির মাঝে চাদর বা সেই মানুষের কোনো অস্তিত্ব নেই। আপনারা বিশ্বাস করবেন না হয়তোবা, আমার সাথে চলুন, আমি দেখাচ্ছি। রাশেদ সহ বাসার মালিক দারোয়ান এগিয়ে চলেছে গাড়ির দিকে। গিয়ে দেখলো আসলেই ড্রাইভিং সিটের পাশে জানালায় রক্তের দাগ। রাশেদ গাড়ির পেছনের ডালাটা খুলে ভেতরে গেল আর দেখলো মেঝেতেও কয়েক ফোঁটা রক্তের দাগ। তার খুব ভালো করেই মনে আছে কাল রাতেও সে গাড়ি ওয়াশ করে এনেছে এবং এসব রক্তের দাগ থাকার কোনো কারণই নেই। এত সব কিছুর কোনো উত্তর না পেয়ে বাধ্য হয়ে রাশেদ তখন গাড়িটা নিয়ে গ্যারেজ থেকে বের হয়ে আসে। 2 দিন পরে নতুন একটা গ্যারেজ খুঁজে পায়, সেখানে রেখে দেয়। কিন্তু সেখান থেকেও পরদিন সকালে তাকে জানানো হয় এই গাড়ি রাখা যাবে না। কিন্তু তারা কোনো কারণ না বলে গাড়িটাকে বের করে দেয়। এভাবে প্রায় কিছুদিন যেতে রাশেদ একটা হুজুরের সাথে দেখা করলো। সেই হুজুর তাকে পরামর্শ দিলেন গাড়িটা বিক্রি করে দেবার জন্য। পরে রাশেদ সেই গাড়িটাকে একটা গ্যারেজের মালিকের কাছে বিক্রি করে দেন আর একটা নতুন অ্যাম্বুলেন্স কিনে নেন। তবে সেই ঘটনার কোনো ব্যাখ্যা আজও তার কাছে নেই। অদ্ভুত একটা অভিজ্ঞতা রইল তার জীবনের। অন্য সবার মতো ভয় পেয়ে রাশেদ এখানে তার পেশা পরিবর্তন করেনি। কে জানে
আজকের এই ঘটনা প্রচার হওয়ার সময়ও হয়তোবা কোনো নতুন লাশ নিয়ে ছুটছে নির্জন কোনো রাস্তা দিয়ে। ভালো থাকুক সকল অ্যাম্বুলেন্স চালকরা, যারা তাদের পেশাদারিত্বের কারণে এই চ্যালেঞ্জিং সেবা দিয়ে যাচ্ছে আমাদের প্রতিনিয়ত। প্রিয় শ্রোতা বন্ধুরা, এই ছিল আমার আজকের পাঠানো ঘটনা। যদি এতটুকু ভালো লেগে থাকে তবে আমি কৃতজ্ঞ, আর যদি ভালো না লেগে থাকে আমি ক্ষমা প্রার্থী। আবারও কথা হবে নতুন কোনো সপ্তাহে নতুন কোনো ঘটনা নিয়ে। ততদিন ভালো থাকুন, সুস্থ থাকুন। আমি আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। মোহাম্মদ তানভীর প্রধান, ঘোড়াবান্ধা, চৌরাস্তা বাজার।